অনেক বছর আগের কথা। নদীর ধারে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই থাকতো রামু নামের এক গরিব চাষা। রামুর ছোট্ট এক টুকরো জমি ছিল, সেটাতেই চাষ করে কোনো রকম দিন কাটতো তাদের। কি গো, মাঠের ধানের কি অবস্থা? ঘরে জাল তো শেষের পথে। আর ধান, এবার আর ধানের আশা করো না গো গিন্নি। কেন গো, এমন করে কেন বলছো? ধান না উঠলে তো না খেয়ে থাকতে হবে। গিন্নি, এবার বৃষ্টি নেই, মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যে তাপ পড়েছে তাতে তো মনে হচ্ছে সব ধান মাঠেই পুড়ে যাবে। ওগো, ফসল ঘরে না উঠলে তো আমাদের বিপদে শেষ থাকবে না। হ্যাঁ গো গিন্নি, দেখি শেষমেশ কি হয়। এবছর আকাশ যেন কৃপণ হয়ে উঠল। বৃষ্টি এলো না, মাটিতে ফাটল ধরল, ক্ষেত হয়ে গেল শুকনো মরুভূমি। এবছর এক মুঠো ধানও উঠল না। বছরটা যেন কৃষকদের জন্য শত্রু হয়ে উঠল। হায় হায় সৃষ্টিকর্তা, এটা আমার কি হলো? একটা ধানও তো ঘরে তুলতে পারলাম না, সব ধান পুড়ে নষ্ট হয়ে গেল। এবার সারা বছর বউ আর মেয়েটাকে নিয়ে কি করে বাঁচবো, কি করে থাকবো? ওগো, এমন করে কেঁদো না তো, কেঁদে আর কোনো লাভ হবে না। গিন্নি, না কেঁদে কি করব? কাদা ছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নেই। ওগো, তুমি না হয় জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করে আনো, পরের ফসল উঠলে শোধ করে দিও। কিন্তু গিন্নি, পরের ফসলও যদি ভালো না হয় তাহলে টাকা কিভাবে শোধ দেব? এছাড়া আর কোনো পথও তো খোলা নেই। হ্যাঁ গো, সেটা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা, দেখি কাল একবার গিয়ে দেখব টাকা পাওয়া যায় কিনা। শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে একদিন রামু গেল জমিদার শিবেন মল্লিকের কাছে। জমিদার মশাই, ও জমিদার মশাই, ঘরে আছেন? জমিদার মশাই। হ্যাঁ রে, ভেতরে আছি। কে রে? ভেতরে আয়। জি জমিদার মশাই, আসছি আমি। আমি জমিদার মশাই। আরে রামু যে, তা কি মনে করে এলি আমার কাছে বলতো? ইয়ে মানে মানে আমতা আমতা না করে কি বলবি সেটা বলে ফেল। জমিদার মশাই, সামান্য কিছু টাকা দরকার ছিল, ধান বীজ কিনে খেতে দেব। ফসল উঠলে সুদে আসলে আপনার সব টাকা শোধ করে দেব। টাকা চাই? টাকা চাই? টাকা পাবি, তবে মনে রাখিস, ঠিক সময়ে টাকা ফেরত না দিলে কিন্তু তোর জমিটা আমার হয়ে যাবে। জি জমিদার মশাই, ঠিক আছে। এই নে টাকা, ঠিক সময়ে দিয়ে দিস কিন্তু। আমার দুজন লোক পাঠাবো নি বিকালে, বুঝছিস? জমির দলিলটা তাদের কাছে দিয়ে দিস। রামু টাকা দিয়ে বীজ কিনে চাষ করলো, কিন্তু নিয়তির নির্মম খেলায় সে বছরও প্রকৃতি সহায় হলো না। এবার এলো ঝড়, শিলাবৃষ্টি আর ক্ষেত ভরা ক্ষয়। রামুর ফসল তো দূরে থাক, নিজের হালটাও আর সামাল দিতে পারল না। সবকিছু নষ্ট হয়ে গেল। জমিদারের ধারের টাকা পরিশোধ করার সময় গড়িয়ে এলো। জমিদার খবর পাঠালো। জমিদার মশাই ডেকেছিলেন? কি রে রামু, টাকা দেওয়ার কথা ফসল ওঠার পরে, কিন্তু এত সময় পার হয়ে গেল, টাকা কোথায়? জমিদার মশাই, এবার একটা ফসলও ঘরে তুলতে পারিনি, সব নষ্ট হয়ে গেছে। আর কটা দিন সময় দিন, আপনার সব টাকা শোধ করে দেব আমি। আমি ওসব কিছু জানি নে বাপু, টাকা ফেরত দিতে পারিসনি তো কাল সকালেই জমি ছাড়বি। জমিদার মশাই, ওইটুকু ভিটে মাটি ছাড়া তো আমার আর কিচ্ছুটি নেই। বউ মেয়েটাকে নিয়ে কোথায় যাব? একটু দয়া করুন, একটু দয়া করুন আমাকে। ওসব ন্যাকামি আমার কাছে করে লাভ নেই।
কালকের মধ্যে বাড়ি ফাঁকা না করলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কিরে, তোরা শুনলি তো? কালকে সকাল সকাল ওই বজ্জাতের ভিটেটা পাকড়াও করিস। বুঝেছি আমি, সোজা আঙুলে ঘি উঠবে না। রামু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। গিন্নি, গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেছে। নিজের বলতে যা ছিল সেটুকু গেল গো গিন্নি। কি হয়েছে গো, এইভাবে কাঁদতে বসলে কেন? জমিদারের টাকা শোধ করতে পারিনি, এজন্য বাড়ি ছেড়ে দিতে বলেছে। হায় হায় গো, হে কি বলছো? এখন এখন আমাদের হবে কি? এই বাড়ি ঘর ছেড়ে আমরা কোথায় যাব? বাবা বাবা, বাড়ি ছেড়ে দিলে আমরা থাকবো কোথায়? জানি না রে মা, চল মা, কাপড় চোপড় গুছিয়ে বের হই। সৃষ্টিকর্তা কপালে যা রেখেছে তাই হবে। কিন্তু বাবা, আমরা থাকবো কোথায় সেটা তো বললেন না। কোথায় থাকবো সেটা তো আমি নিজেই জানি না, তোকে কি করে বলবো রে মা। হায় হায় রে, আমাদের এ কি বিপদ হলো গো! এইটুকু মেয়ে নিয়ে কোথায় যাব, কি করব? রামু স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে স্ত্রী আর মেয়েকে নিয়ে কাঁধে পুটুলি বেঁধে সে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। পায়ের নিচে মাটি নেই, মাথার ওপর ছাদ নেই, শুধু বুক ভরা হাহাকার নিয়ে তারা আঁকা বাঁকা পথ ধরে হাঁটতে লাগলো। হোগো, কোথায় যাব, কোথায় থাকবো কিছুই তো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়েছে, কাঠ হয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, আর কত হাঁটবো? আমি তো আর হাঁটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। মারে, চল আর একটু হাঁট দেখি, সামনের দিকে কোনো কিছু পাই কিনা। সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটা রাস্তা বার করে দাও। গিন্নি, সামনে তো মনে হচ্ছে নদী। চলো চলো তো, নদী থেকে মন ভরে একটু জল খাবো, চলো। হ্যাঁ, তাই চলো। দিনভর হেঁটে যখন তারা নদীর ঘাটে এসে পৌঁছলো, সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। নদীর পাড়ে ছিল একটা পুরনো ফেটে যাওয়া শ্যাওলা ধরা নৌকা। রিনার চোখে নৌকাটা পড়লে রিনা চোখ বড় করে বলল, বাবা, ওই দেখো একটা নৌকা। এই নৌকাটা যদি আমাদের বাড়ি হতো তাহলে খুব ভালো হতো। বাড়ি? এই নৌকা তো পানিতে ভেসে যাবে। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস, ওই নৌকাই হবে আমাদের বাড়ি। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। হয়তো এই নৌকাতেই ঘর হবে আমাদের। পানি যতই বাড়ুক, নৌকা না ডুবলে আমরাও ডুববো না। দেখো, তোমার যা ইচ্ছে করো, থাকার মতো একটা মাথা গোজার জায়গা তো দরকার। চলো, রাত হতে চলেছে, গাছের নিচে বসে রাতটা পার করি। কাল সকালে পাশের ওই জঙ্গল থেকে কাঠ কেটে এনে ঘরটা কষ্ট করে গড়ে নেব, কেমন? বাবা, এখানে আমার খুব ভয় করবে। না রে মা, ভয় কিসের? আমি আর তোর বাবা আছি তো, তোর কিচ্ছুটি হবে না। সেই রাতেই রামু সিদ্ধান্ত নিল এই ভাঙা নৌকাটিকে সে তার ঘর বানাবে। পরের দিন সে পাশের জঙ্গল থেকে কিছু বাঁশ আর কাঠ জোগাড় করলো। অনেক কষ্টে সে নৌকোটি ঠিকঠাক করে নৌকোর ওপর একটা ঘর তৈরি করলো। দরজার জায়গায় বাঁশের কঞ্চি। বাবা শুধু শুধু কষ্ট করছে মা, নৌকার ভেতরে আবার থাকা যায় নাকি? না রে মা, যাবে যাবে, তোর বাবার কাজের হাত খুব ভালো। ওই দেখ, প্রায় ঘর তৈরি করে ফেলেছে। এই দেখ রিনা, নৌকার ওপর বাড়ি বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে বলতো? বাহ, খুব সুন্দর হয়েছে। আমার নৌকার ওপর বাড়িটা খুব পছন্দ হয়েছে বাবা। আমার বাবাটা তো সত্যি খুব সুন্দর বাড়ি বানাতে পারে। ওগো, সর্বাদলে এটা টিকবে তো? গিন্নি, পরেরটা পরে ভাবা যাবে, এখনকারটা আগে চিন্তা করো। খোলা আকাশের নিচে তো থাকছিলে, এখন কোন রকমে একটা মাথা গোজার ঠাঁই তো হলো, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলেছ। চলো গিয়ে দেখি
নৌকার উপর বাড়িটা কেমন হতো। বাবা, আমাদের বাড়িটা খুব সুন্দর হয়েছে। ঘরের ভেতর থেকে বোঝাই যাচ্ছে না যেটা নৌকার ভেতর ঘর। হ্যাঁ রে মা, মনে হচ্ছে আমাদের কোনো কষ্ট হবে না, বেশ ভালোভাবেই থাকতে পারবো। গিন্নি, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করে যে ক টাকা হয় তা দিয়ে আসার সময় সবজি কিনে নিয়ে আসবো, বুঝলে? কোড়ালটা নিচে রাখা আছে, যাবার সময় সাথে নিয়ে যেও। হাবু ও কালু রামুর নৌকার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তাদের চোখে এই অদ্ভুত বাড়িটা পড়তে তারা দুজন দুজনের দিকে তাকাতে লাগলো। এই হাবু, ওই দেখ, নৌকার ওপর কে যেন বাড়ি বানিয়েছে রে। ও মা, তাই তো, কে রে এমন পাগল? ও মা, ওটা কি রামুর বাড়ি? ওই যে রামুর বউ ওখানে কাজ করছে। জমিদার মশাই টাকা না পেয়ে তাদের ভিটে মাটি ছাড়া করেছে। নেবেই তো, সময় মতো টাকা ফেরত না দিলে তো নেবেই। চল তো কাছে গিয়ে দেখি কি করছে রামুর বউ ওখানে। কি গো বৌদি, এই পচা নৌকার ওপর তোমরা বাড়ি বানিয়েছো নাকি? দেখো পাগলের কাজ, ভাঙা নৌকার ওপর বাড়ি বানিয়েছে। তোমরা এই ঘরটা যে বানিয়েছো, তোমাদের নিয়ে তো সবাই হাসাহাসি করবে। কি আর করবে, বেচারার জমি নেই, ঘর নেই, এখন নৌকায় ঘর। নিজের বলতে তো এক টুকরো জমিও নেই। চল কালু, বাড়ি চল। এদের এই বাড়ির কথা গ্রামের মানুষদেরকে বলি, দেখবি সবাই ওদের বাড়ি দেখার জন্য লাইন দেবে রে, লাইন। মা, ওরা আমাদের বাড়িটা দেখে এমন হাসছিল কেন? আমার বাবা এত কষ্ট করে বাড়িটা বানালো, আর ওরা? ওসব কিছু না রে মা, যখন সময় খারাপ যায় তখন ব্যাঙ ও হাতিকে দেখলে উপহাস করে। এইসবে কান দিতে নেই, যার বুদ্ধি তার ভাবনা। চল এবার ভাতগুলো বসাই। দলে দলে গ্রামের লোকেরা রামুর নৌকার ওপর বাড়ি দেখতে আসতে লাগলো। সবাই রামুর নৌকার ওপর বাড়ি দেখে হাসাহাসি করতে লাগলো। ছোট বড় সবার কথা শুনেও রমা চুপ করে থাকতো। রিনা লজ্জায় মুখ লুকাতো। কিরে মা, খাবার নিয়ে বসে আসিস যে, খাবার খেয়ে নে। আমি খাবো না মা, সবাই আমাদের বাড়ি নিয়ে হাসাহাসি করে, আমার একটু ভালো লাগে না। হাসুক মা, সবাই মন ভরে হাসুক। আজ আমার নৌকার ওপর বাড়ি দেখে সবাই উপহাস করছে। কে জানে, কাল ওই নৌকাটাই হয়তো তাদের কাজে লাগতে পারে। রামু কাঠ কেটে কোনো রকমে সংসার চালায়। দিন যেতে থাকে। হঠাৎ এক রাতে আকাশ কালো করে মেঘে ছেয়ে যায়। শুরু হলো মুষলধারে বৃষ্টি। নদী ফুলে ফেপে উঠল। নদীর পানি গ্রামে প্রবেশ করতে লাগলো। একদিন দেখা গেল পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। বাবা, আজ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরে একটু পানিও পড়ছে না। আমাদের আগের বাড়িতে চাল দিয়ে পানি পড়তো, কিন্তু এই বাড়িতে পড়ছে না বাবা। আগের বাড়ি থেকে আমাদের নৌকার বাড়িটা অনেক ভালো। ওগো, এভাবে আর কতদিন বসে থাকবে? নদীর পানি তো গ্রামে প্রবেশ করেছে, বন্যা শুরু হয়ে গেছে। তাতে তোমার কি? গ্রামের মানুষের কাছে আমরা শুধু উপহাসের যোগ্য। তুমি তোমার মতো থাকো গিন্নি। ওগো, অভিমান করো না। কত বাচ্চারা আছে, কত বুড়ো আছে, তারা যে এই বন্যায় ডুবে মরবে। চলো আমরা গ্রামে গিয়ে মানুষদের সাহায্য করি। বাবা, আর রাগ করে থেকো না। তোরা যখন বলছিস তখন চল, সবাইকে উদ্ধার করে উঁচু জায়গায় পৌঁছে দেই। কি বলিস? রামু তার নৌকার বাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করলো। গ্রামের মানুষেরা তাদের জীবন বাঁচাতে চালের ওপর বসেছিল। রামুকে দেখে তারা চিৎকার করে সাহায্য চাইছিল। নেমে এসো বুড়িমা,
হাত দাও, হাত দাও, তোমার হাত দাও। ভেবেছিলাম মরেই যাব, বাঁচবো না রে বাবা। শেষবারের মতো গ্রামটায় চোখ পুড়িয়ে নিচ্ছিলাম, তখনই তোর নৌকোটা ভেসে আসে। সৃষ্টিকর্তা তো আছে নাকি, সে সবাইকে উদ্ধার করবে কারো না কারো উসিলায়। চলো চলো, এবার সামনে যাই। হায় হায়, এ কি হলো, এ কি হলো আমাদের গ্রামে? কখনো তো এমন বন্যা হয়নি। এবার এবার কি করব? ছাদেও তো থাকা যাবে না, পানি তো বেড়েই চলেছে। কি হবে এবার? ওগো, তাড়াতাড়ি ছাদে চলো, না হলে আমাদের ডুবে মরতে হবে। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। না গো, পানি তো চাপ পর্যন্ত চলে এসেছে। এখন কি করব? আমাদের ঘরটা সবার থেকে উঁচু, তাহলে আমাদের ঘর ডুবে গেলে অন্যদের ঘর ভাসবে কি করে বলো? গিন্নি, ভাসছে গো, ভাসছে। দূরে দেখো, একটা ঘর ভাসছে। ওগো তাই তো, এটা আবার কার ঘর? এত পানির মধ্যেও ভাসছে কি করে? যাই হয় হোক, চলো গিন্নি, ওখানে গিয়ে আগে জীবনটা বাঁচাই। চলো চলো। হ্যাঁ তাই চলো। জমিদার আর তার বউ সাঁতার কেটে সেই বাড়ির কাছে আসলো। রামু, রামু, এটা তোর বাড়ি? দয়া করে আমাদের একটু আশ্রয় দে তোর বাড়িতে রামু। হ্যাঁ, অবশ্যই দেব। উঠে আসুন জমিদার মশাই, হাতটা শক্ত করে ধরুন আমার। এটা আমাদের বাড়ি। আপনি ভিটে মাটি কেড়ে নেওয়ার পর এটাকে আমরা বাড়ি বানিয়েছি। আমার বড্ড ভুল হয়ে গেছে রে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। ছি ছি জমিদার মশাই, এটা আপনি কি বলছেন? আমার কাছে টাকা পেতে আপনি সেটা পরিশোধ করে নিয়েছেন, এতে আপনার কোনো দোষ নেই তো। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। আজ তোর এই বাড়িটা না থাকলে গ্রামের সবাই যে মারা যেত। এতদিন আমি কারো কথা না ভেবে শুধু নিজের কথাই ভেবেছি, স্বার্থপরের মতো। হাবুদা, বাঁচার তো আর কোনো পথ নেই। ওই দেখো, রামুর ঘরটা ভেসে যাচ্ছে। একবার ডাকবো নাকি তাকে? এই বিপদের সময় এত সংকোচ করার কি আছে? জোরে জোরে ডাক, জোরে জোরে ডাক। এ রামুদা, ও রামুদা, রামুদা, শুনছো? ওগো, মনে হচ্ছে ওই দিক থেকে কেউ আমাদের ডাকছে। চলো তো দেখে আসি। হ্যাঁ, আমার তো সেটাই মনে হলো। তারা নৌকাটি নিয়ে কাছাকাছি আসতেই দেখলো চালের উপর গুটি সুটি দিয়ে বসে আছে হাবু ও কালপুই। আরে তোরা, আরে তাড়াতাড়ি নেমে আয়। এত সময় তো তোদের দেখলাম না। আমরা ঘরের ভিতরে ছিলাম দাদা, পরে থাকতে না পেরে ওপরে উঠে এসেছি। আয় আয় আয়, তাড়াতাড়ি নিচে নেমে আয়। আকাশে খুব মেঘ, যে কোনো সময় আবারও ভারী বৃষ্টি নামতে পারে। তাড়াতাড়ি আমাদের উঁচু জায়গায় যেতে হবে। আয় আয়। রামুদা, হ্যাঁ বল, কিছু বলবি নাকি? যে ঘর নিয়ে আমরা হাসাহাসি করতাম, আজ সেই ঘরেই আমাদের ঠাঁই নিতে হলো। রামুদা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আসলে সৃষ্টিকর্তা কাকে যে কখন কোন পর্যায়ে নিয়ে যায় কেউ জানে না। শোনো ভাই, ওসব বাদ দাও। আমরা সবাই যদি সবার বিপদে সাহায্য না করি, তাহলে আমরা মানুষ হলাম কি করে? এই ঘর সবার জন্য, একা থেকে কেউ বাঁচে না। আমাদের উচিত সবাইকে নিয়ে বাঁচা। তুই আমার চোখ খুলে দিয়েছিস রামু। এখন থেকে আমি আর কারো সাথে অন্যায় করব না। বন্যা থেমে গেলে তোর জমি তোকে ফিরিয়ে দেব, আর আমার কিছু জমি তোকে চাষ করতে দেব রে। কি মজা, কি মজা! আমরা আবার আমাদের বাড়ি যাব, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা, তোদের সহ গ্রামে যত অভাবী মানুষ আছে এখন থেকে সবাইকে সাহায্য করব। দুদিন পার হলো, ধীরে ধীরে বন্যার পানিও নামতে শুরু করলো। আকাশ পরিষ্কার হলো, বৃষ্টি থেমে গেল। সবাই যে যার বাড়ি চলে গেল। রামু তার নিজের বাড়ি ফিরল।
আস্তে আস্তে রামুর সমস্ত অভাব দূর হলো। আজকের মাংসটা খুব স্বাদ হয়েছে মা। বাবা, তোমার নৌকার ঘরে ছিল রাজপ্রাসাদ, যার জন্যে সবাই তোমার উপর কত খুশি। সবাই এখন আমাদের খুব ভালোবাসে বাবা। হ্যাঁ গো, নৌকার ওপর বাড়ি তো আমাদের কপাল ফিরিয়ে আনলো। সবার কাছে কত সম্মান বাড়িয়ে দিল, ভালোবাসা বাড়িয়ে দিল। হ্যাঁ গো গিন্নি, এজন্যই তো বলে কোনো কিছুকে কখনো ছোট করতে হয় না। কখন যে কোনটা কার কাজে আসবে কেউ বলতে পারে না, কেউ না। একেবারে ঠিক বলেছো। যাকে সবাই তুচ্ছ ভাবে অনেক সময় সেই হয় একমাত্র ভরসা। হ্যাঁ বাবা, আমাদের নদীর ওপর বাড়িটা আমাদের ভাগ্য বদলে দিয়েছে। বাড়িটা কখনো নষ্ট করো না কিন্তু। মাঝে মাঝে আমরাও বাড়িতে ঘুরতে যাবো। আরে, আমার টাকার থলিটা কোথায় গেল? কতক্ষণ থেকে খুঁজছি, পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। রুনি, রুনি, কোথায় গেলে? একটাবার এদিকে এসো তো। রুনি, এই রুনি, কি হলো? আসতে এতক্ষণ লাগে নাকি? রুনি, রুনি। এ কি? এসব কি? সে কি? তোমার হাতে রক্ত কেন? কি হয়েছে তোমার? আরে শোনো, আমার কথা তো শোনো। কথা শুনবো মানে? এক্ষুনি কবিরাজ ডাকতে হবে। হাতটা কি করে এভাবে কাটলে তুমি? ও মা গো! আহ, তুমি এত অস্থির কেন হচ্ছ? আগে আমার কথাটা তো শুনবে। পুরো হাত রক্তে মাখামাখি করেছো, আর তুমি বলছো আমি অস্থির হব না? নিশ্চয়ই মাছ কাটতে গিয়েছিলে। মা, ও মা, কোথায় তুমি? আহা, এখনো এলে না কেন? কিরে, কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? মা, রুনির হাতটা এভাবে কাটলো কি করে? নিশ্চয়ই মাছ কাটতে গিয়েছিল। ও সবে এই বাড়িতে এসেছে, ওর এত মাছ কাটাকাটির কি দরকার? আরে আমার কথাটা তো শুনবে। হ্যাঁ, আমি মাছ কাটতে গিয়েছিলাম, আর এটা মাছেরই রক্ত। মাছের রক্ত? হ্যাঁ, মাছের রক্ত। আমি মাছ কাটতে বসেছিলাম, তুমি ডেকে ডেকে এমন অস্থির হচ্ছিলে, তাই হাত না ধুয়ে চলে এসেছি। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শুধু শুধু এমন অস্থির হোস কেন? আগে দেখবি তো ঘটনাটা কি, শুনবি তো কি হয়েছে। তোর চিৎকার শুনে সমস্ত কাজ ফেলে ছুটে আসতে হয়েছে। সত্য সব। আমি দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। তোমার হাত ভর্তি রক্ত দেখে ভাবলাম তুমি হয়তো বটি দিয়ে মাছ কাটতে গিয়ে নিজের হাতই কেটে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর এত দুঃখিত না হলেও চলবে। এখন কি হয়েছে বলো তো? এভাবে ডেকে ডেকে অস্থির কেন হচ্ছিলে? আমার টাকার থলিটা খুঁজে পাচ্ছি না। আলমারিতেই তো রেখেছিলাম, কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। একটু খুঁজে দাও তো, আমার খুবই দরকার। তুমি এত ভুলো মনে সেটা তো জানতাম না। তুমি কি ভুলে গেছো? কি ভুলে যাব? টাকার থলিটা তো তুমি আমার কাছেই দিয়েছিলে, আমি যত্ন করে রেখেছি। দাঁড়াও, হাতটা ধুয়ে এক্ষুনি নিয়ে আসছি। যাক, বাঁচা গেল। ভাগ্যিস থলিটা রুনির কাছ থেকে রেখে দিয়েছিলাম। তা না হলে আলমারিতে যদি না পেতাম, আজকে চিন্তায় চিন্তায় হয়তো মরেই যেতাম। বাবা, দুদিন বিয়ে না করতে করতে একেবারে বউয়ের নাওটা হয়ে গেছে। হাত না কাটতেই এই অবস্থা, আর হাত কাটলে না জানি কি করতো। রহিমা, রহিমা। কি হলোটা কি?
তুমি রান্নাঘরে এসেছো কেন? তুমি জানো না পুরুষ মানুষ রান্নাঘরে ঘুরঘুর করা আমার পছন্দ না? যাও যাও, ঘরে যাও। আরে কি অদ্ভুত, কথা না শুনেই চেঁচাচ্ছ কেন? আমি কি রান্নাঘরে বেড়াতে এসেছি নাকি থাকতে এসেছি? আমি এসেছি এগুলো দিতে। কি এগুলো? আম, কাঁচা পাকা মিলিয়ে এনেছি। বৌমা সেদিন আম খেতে চাইলো, তাই আজ নিয়ে এলাম। বৌমা আম খেতে চাইলো আর অমনি নিয়ে এলে? নতুন বউ আসতে না আসতেই বাপ বেটা মিলে পাগল হয়ে গেছো। নতুন বউয়ের আদরে একটু শেষ নেই দেখছি। কি বলছো? নতুন একটা মেয়ে বাড়িতে এসেছে, আদর না দিলে হবে? মেয়েটা নিশ্চয়ই বাবার বাড়িতে অনেক আদরে বড় হয়েছে। পরে তো মনে করবে শ্বশুর শাশুড়ি মহা দরজাল, বুঝলে? হয়েছে হয়েছে, বাবার বাড়িতে মেয়ে তো আদরে বড় হয়, আমিও হয়েছি। কই, শ্বশুর বাড়িতে তো এত আদর পাইনি আমি। এ আবার কেমন কথা? তুমি নিজে কষ্ট পেয়েছো বলে ওই মেয়েটাকেও কষ্ট দিতে হবে নাকি? এসব আদিক্ষেতা ছাড়ো। নতুন বউকে আদর দিয়ে মাথায় তুলো না, পরে তোমার ছেলেকেই তোমার কাছ থেকে কেড়ে নেবে, বুঝলে? কি যে বাজে বকো না তুমি! তোমার কথা শুনলে মাথা 10 বার চক্কর মেরে ওঠে আমার। আরে বাবা, আপনি এখানে? আমি আপনার জন্য গোসলের গরম পানি করে রেখেছি। পানি ঠান্ডা হয়ে যাবে বাবা, যান গোসলটা সেরে ফেলুন। বাহ, বাজার ঘুরে এসে আমার গোসল করতেই তো ইচ্ছে করছিল। দেখেছো রহিমা, আমাদের নতুন বউয়ের সবার দিকে কত নজর, দেখেছো? হয়েছে হয়েছে, কথা কম বলে গিয়ে গোসল করো গে। আর তুমি সেই কখন থেকে শুধু ঘুরঘুর করছো বৌমা? এতগুলো মাছ কি আমি একা কাটতে পারি? মাছগুলো কেটে শেষ করো কে। আমি এক্ষুনি মাছ কেটে দিচ্ছি মা, আজকে না হয় মাছ আমি রান্না করি। একবার রান্না করা শুরু করলে তো রান্নাঘরের ওপর কর্তৃত্ব ফলানো শুরু করবে, এরপর শুরু করবে আমার সংসারের ওপর। না না, ওকে আর যাই হোক কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। একবার যদি ছেলের মুখেও রান্না ভালো লেগে যায় তাহলে আমার দাম কমে যাবে। না না, এই আমি কিছুতেই হতে দেব না। না, ইয়ে মানে তোমার রান্না করতে হবে না। তুমি কিছুদিন হলো এসেছো, আস্তে আস্তে সবকিছু দেখো, বোঝো, কার কেমন খাবার পছন্দ আগে সেটা জানো, তারপর না হয় রান্না করো। আমি তো সব বুঝে নিয়েছি মা, কে কি খেতে পছন্দ করে সেটাও জেনে গেছি। আমাকে রান্না করতে দিন মা, দেখবেন আমার রান্না আপনারও ভালো লাগবে। এত বছর সংসার করে এখনো বুঝতে পারি না, আর তুমি কদিন এসে সব বুঝে গেছো। যা বললাম তাই করো কে। মাছগুলো কেটে এরপর থালা বাসনগুলো ধুয়ে ফেলো। যাও যাও, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, কাজগুলো আগে শেষ করে ফেলো। আচ্ছা ঠিক আছে মা। রুনি, রুনি, আমার জামাটা জলদি এনে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, বের হতে হবে। রুনি! কি হলো, জামাটা দাও। জামা তো আনিনি। জামা আনুনি মানে? এই কেমন ধরনের মজা করছো তুমি? তাড়াতাড়ি জামাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। জামা আনিনি মানে তুমি যেটা চেয়েছিলে সেটা আনিনি, এইটা নিয়ে এসেছি, দেখো তো কেমন। বাহ, জামাটা তো খুবই সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। আজকে দাওয়াতে আমি এটা পরেই যাব। তা তুমি জামা পেলে কোথায়? বাজার থেকে কিনে এনেছো? কিন্তু
তুমি বাজারে গিয়েছিলে কখন? আমি কোথাও যাইনি, আর জামাটা আমি কিনেও আনিনি। জামাটা আমি নিজের হাতে বানিয়েছি। বলো কি, এই জামা তুমি নিজের হাতে বানিয়েছো? এটা তো খুব সুন্দর হয়েছে। এই জামা দাওয়াতে পরে গেলে আমার বন্ধুরা সব অবাক হয়ে তাকিয়ে থাকবে। তুমি তো দারুণ গুণী মেয়ে দেখছি। কিরে বাবা, তুই এখনো তৈরি হসনি? আর বৌমা, তুমি এখানে কি করছো? যাও, গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলো। কড়া রোদ চলে গেলে কাপড় শুকাবে কোথায়? যাও যাও। এই তো মা যাচ্ছি। ও তো বেরুচ্ছে, তাই কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়ে যাই। জামা তো নিয়ে এসেছি, তোমার আর কিছু লাগবে? ও হ্যাঁ, আমার আর লাগবে। বৌমা জামা নিয়ে এসেছে। কোন জামা এনেছে দেখি দেখি। মা, এই জামাটা উনি নিজের হাতে বানিয়েছে। দেখো, খুব সুন্দর হয়েছে না? ভাবছি এই জামাটাই পরে আজ দাওয়াতে যাব। এই জামা? সে কি, এই জামা পরবি কেন? তুই না বলেছিলি এই জামাটা পরে যাবি? তুই এটা পরবি বলেই তো আমি কত কষ্ট করে সুন্দর করে ধুয়ে ঢুলে সমান করে এনেছি। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছে। আজকাল বুড়ো মানুষের কষ্টের কি দাম দেয়? না না মা, ঠিক আছে। তুমি এত কষ্ট করছো যখন, দাও, জামাটা দাও, আমি পরছি। রুমি, তুমি তোমার জামাটা যত্ন করে তুলে রাখো, আমি আরেকদিন পরবো, কেমন? গুণ দেখিয়ে আমার ছেলের মাথা খাওয়া হচ্ছে। আমি তো তা কখনো হতে দেব না। এ বাড়িতে আমার কথা আমার স্ত্রীর সবার উপরে থাকবে। তোমাকে সেই জায়গা আমি নিতে দেব না বাসাধন। বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে রান্নার জোগাড় করতে হবে। কত কাজ! মা, ও মা, কি হলো কি বৌমা? আজ কি রান্না হবে মা? বলে দিলে আমি জোগাড় যন্ত্র শুরু করতাম। বলছি, ভেবে বলছি। তুমি এত ভাবছো কেন? তুমি তো আর রান্না করবে না। জোগাড় যন্ত্র কি আর কঠিন ব্যাপার? কঠিন কাজ তো আমি করি। তুমি যাও তো, আমি এক্ষুনি আসছি। না মানে, আমি বলছিলাম কি, আজ তো বৃষ্টির দিন। এমন দিনে খিচুড়ি খেতে ও খুব ভালোবাসে। আমারও মনের অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টির দিনে একটু খিচুড়ি করি, তাই ভাবছিলাম। রাজু খিচুড়ি খেতে চেয়েছে? কই, আমাকে তো বলেনি। ওই মানে মা, কাল গল্প করতে করতে আমাকে বলছিল ওর নাকি এমন বৃষ্টির দিনে খিচুড়ি, ইলিশ ভাজা আর বেগুন ভাজি খেতেও খুব ভালোবাসে। তাই আমি ভাবলাম আজ খিচুড়ি আর ইলিশ ভাজা করি। করবো মা? খিচুড়ি আর ইলিশ ভাজা করবে? তুমি রান্না কি বলছো? আজ মাংস ভুনা করা হবে। রাজু আর রাজুর বাবা দুজনই অনেক দিন ধরেই খেতে চাচ্ছিল। তোমার আর রান্নাঘরে সেই কাজ নেই, তুমি বরং এক কাজ করো। কি কাজ মা? তুমি তো ভালো সেলাই করতে পারো। এই যে কাঁথাটা দেখছো না, আমি কাঁথাটা সেলাই করছি। তুমি বরং কাঁথাটা সেলাই করে সেরে ফেলো। কাঁথাটা তো অনেক বড় মা, সেলাই করতে তো অনেক সময় লাগবে। আমি আপনাকে রান্নার কাজে কি করে সাহায্য করব? তার প্রয়োজন নেই, তুমি কাঁথা সেলাই করো। রান্নার সবকিছু আজ আমি নিজেই সামলে নেব। আচ্ছা ঠিক আছে মা। যাক, কাঁথাটা সেলাই করে ফেললাম।
আজ তোমাকে রান্নার কোনো কাজে সাহায্যই করতে পারলাম না। নিশ্চয়ই মায়ের একা সামলাতে কষ্ট হয়েছে। যাই, কি দেখি মা কি করছে। আরে বৌমা, তুমি এখানে কি করছো? রান্না তো শেষ, খাবার বেড়ে দিয়েছি, চলো খাবে চলো। আমার কাঁথা সেলাই করা শেষ মা। আমি ভাবলাম আপনি একা একা সব কাজ করছেন, আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাই দেখতে এলাম মা আপনার কোনো সাহায্য লাগবে কিনা। না না, আমার কোনো সাহায্য লাগবে না। তুমি আসার আগে সব কাজ আমি একাই করে রেখেছি। এবার চলো খেতে চলো। আরে রুনি, তুমি এসেছো? দেখো, বৃষ্টি দেখে মা আজ আমার প্রিয় খিচুড়ি, ইলিশ ভাজা আর বেগুন ভাজা করেছে। মা মনের কথা একদম ঠিক ঠিক বুঝে ফেলে, তাই না মা? মা খিচুড়ি আর ইলিশ ভাজা করেছি, মাকে তো আমি। জলদি বসে পড়ো, পরে কথা বলা যাবে। খিচুড়ির চেহারাটা যা সুন্দর হয়েছে, আর তাজা ইলিশ ভাজা, একদম জমে যাবে। মা, তুমি কিন্তু জাদু জানো। হয়েছে, কথা না বাড়িয়ে খাও তো বৌমা। তুমি বসে পড়ো, খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাবে। কি বৌমা, খুব প্রিয় খাবার খাইয়ে ছেলের মন জয় করতে চেয়েছিলে তাই না? তোমার উপায় আমি নিজেই কাজে লাগিয়ে ফেললাম। এবার খাওয়াও, নিজের হাতে রেঁধে খাওয়াও খিচুড়ি। মা, ও মা, কোথায় তুমি? আমাকে কিছু খেতে দাও, আমার যে বের হতে হবে গো। কি ব্যাপার রুনি, খাবার নিয়ে তুমি এলে? মা কোথায়? মা জমিলা চাচির বাড়ি গিয়েছে। আমি তোমার জন্য একটু কাউনের চালের পায়েস করে এনেছি। বাবার বাড়ি থেকে কাউনের চাল এনেছিলাম, সেটা দিয়ে করেছি। কি দেখো তো কেমন হয়েছে। পায়েস? পায়েস তো আমার খুবই পছন্দ। তুমি রান্না বান্না জানো, তাই তো আমি জানতাম না। এ বাড়িতে তুমি আসার পর এখন পর্যন্ত তোমার হাতের কোনো খাবারই খাইনি আমি। আজকে দেখো না কেমন লাগে। হুম, পায়েসটা তো অসাধারণ হয়েছে। আমি এত মজার পায়েস কখনো খাইনি রুনি। তোমার পায়েসকে আমি 10-এ 10 দিলাম। আরে রাজু, একদমই ভুলে গিয়েছিলাম যে তোরও বের হবার কথা। তোকে তো খাবার দিতে হবে। জমিলার বাড়ি গিয়ে যেভাবে আটকে গিয়েছিলাম না। সে কি, তুই কি খাচ্ছিস বাবা? পায়েস খাচ্ছি মা, রুনি বানিয়েছে। এত যে অসাধারণ হয়েছে না, কি আর বলবো। ও পায়েস? বৌমা, তুমি যাও তো, রাজুর জন্য পানি নিয়ে এসো। ঠিক আছে মা। আরে শোন বাবা, ও পায়েস তো রুনি বানায়নি, ও পায়েস আমিই বানিয়েছি। তুমি বানিয়েছো? ও আচ্ছা, ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা কি চালের পায়েস মা? এটা মানে এটা তুলাই পাঞ্চি চালের পায়েস। আমি জমিদার বাড়িতে আটকে পড়েছিলাম, আর এই ফাঁকে হতচ্ছাড়ি কি যেন রান্না করে গিলিয়ে দিচ্ছে কে জানে। যাক, তাও ভালো, পায়েসটা নিজের নামে চালিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুলাই পঞ্জি চাল, ভালো ভালো, বেশ ভালো। এটা তো কাউনের চালের পায়েস।
কিন্তু মা বলছে তুলাই পঞ্জি চাল। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। আমাকে এর সমাধান যেভাবেই হোক বের করতে হবে। এই ঝড় বাদলের দিনে তো কাজেই যাওয়া যাবে না। কেমন ভয়ঙ্কর ঝড় হচ্ছে। আজ সারাদিন ঘরে অলস হয়েই কাটিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, কি আর করা, অনেকদিন পর কাজ থেকে একটু বিশ্রাম পাওয়া গেল। কি বলেন? কাজ ছাড়াও তো ভালো লাগে না বাবা। এভাবে কি অলস হয়ে বসে থাকা যায় বলো? ঘরে সময় কাটানোর জন্যও তো কিছু চাই। সময় কাটাতে চাও? চলো আজ মজার কিছু করি। কি করতে চাস? রান্নার প্রতিযোগিতা। শাশুড়ি বনাম বৌমা, এই রান্নার প্রতিযোগিতা হবে। রান্নার প্রতিযোগিতা? বৌমা নির্ঘাত তোর মায়ের কাছে হারবে। ও তো রান্না টান্না কিছুই পারে বলে মনে হয় না। তাকে তো আজ পর্যন্ত কোনো রান্নাই করতে দেখিনি। দেখাই যাক না পারি কিনা। চলো ওদেরকে বলি। মা, ও মা, রুনি, রুনি, একবার এদিকে এসো তো। কি রে, এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছেটা কি? দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। বৃষ্টির দিনে ওর মাথায় নতুন ভূত চেপেছে। নতুন ভূত? কি হয়েছে রে? মা, আজ একটা রান্নার প্রতিযোগিতা করব। সেখানে তুমি আর তোমার বৌমা রান্না করবে, কেমন? বৌমা রান্না করবে? না না, এইসব প্রতিযোগিতার কোনো দরকার নেই। বৌমা ছোট মানুষ, পরে না বসে কোন ঝামেলা করবে কে জানে। আহ মা, কি ঝামেলা করে সেটাই দেখি না। আর আমি থাকবো তো কোনো ঝামেলা হবে না। আমি তোমার বৌমাকে সাহায্য করব, আর বাবা তোমাকে সাহায্য করবে। কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলো রহিমা, একটা অন্যরকম ব্যাপার হবে। ভাবতেই মজা লাগছে। তোমার এই বুড়ো বয়সেও তো আমোদ ফুর্তি কোথা থেকে আসে? সত্য সব। আহ মা, চলোই না। ঘরে যা আছে তা দিয়েই রান্না হবে। এখন এই সময়ে একটা জিনিসই সব ঘরে পাওয়া যায়, সেটা হলো আম। আজ সব রান্না আম দিয়েই হবে। বাহ, দারুণ তো। ঝড় বৃষ্টির দিনে আম রান্না হবে আজ। বাহ বাহ। হ্যাঁ তাই। মা, বাবা, রুনি, চলো তো। আরে বাহ, আম দিয়ে এত রকমের খাবার হয়, না দেখলে তো বিশ্বাসই করতাম না। হ্যাঁ, ওগুলো বুঝি বৌমা করেছে। খাবারগুলো দেখতে এত ভালো লাগছে। বৌমা, আম দিয়ে কি কি বানিয়েছো তুমি? আমি খিচুড়ি আর মুরগি, আমের পিঠে আর আমের লাচ্ছি। বাহ বাহ, কত কিছু বানিয়েছে বৌমা। আর রহিমা, তুমি কি রেঁধেছো? আমি রেঁধেছি আম দিয়ে মাছের ঝোল, আমের ফালি দিয়ে ডাল, আমের চাটনি আর আমের শরবত। আরে বাহ বাহ বাহ, সব খাবার দারুণ দারুণ। দেখা যাচ্ছে বউ শাশুড়ি দুজনেই রান্নায় সমান পারদর্শী। কেউ কারো চাইতে কম নয়। বাবা, আগে খেয়ে তো দেখো। বাহ, বৌমার বানানো আম মুরগি তো চমৎকার হয়েছে। এত ভালো রান্না আমি খুব একটা খাইনি। বাহ বাহ। আমার সবচাইতে ভালো লেগেছে মায়ের রান্না করা আম দিয়ে মাছের ঝোল। মা, এই রান্নাটা কিন্তু আপনি অবশ্যই আমাকে শেখাবেন। মা, দেখেছো, তোমরা দুজনেই চমৎকার রান্না করো। তাহলে রুনিকে তোমার সহযোগী ভাবতে অসুবিধা কোথায়? আমার সেদিনই পায়েসের ব্যাপার নিয়ে সন্দেহ হয়েছিল। তুমি কেন যেন রুনির ভালো রান্না করাটা মেনে নিতে পারছো না মা। রুনির রান্না ভালো হলে তো তোমার মূল্য কমে যাবে না মা। মায়ের হাতের রান্নার কি কোনো তুলনা হয় নাকি বলো? মানে আসলে আমি বুঝতে পারিনি।
আমি ভেবেছিলাম বৌমার হাতে রান্না খেয়ে যদি সবার ভালো লেগে যায় তাহলে আমার মূল্য কমে যাবে। এমনিতেই বউ এলে মা পর হয়ে যায়, এমন অনেক শুনেছি। এসব তোমার ভুল ধারণা রহিমা। পরিবার সুন্দর রাখার সদিচ্ছা থাকলে অবশ্যই তা সুন্দর রাখা যায়। মা বউ সবাইকে নিয়েই মিলেমিশে থাকা যায়। মায়ের জায়গা মায়ের, বউয়ের জায়গা বউয়ের। একজন আরেকজনের জায়গা কখনোই কেড়ে নিতে পারে না। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না বৌমা। আর তোমার ওই মুরগি রান্না করা আমাকে শিখিয়ে দিও কেমন? এখন থেকে একদিন তুমি রান্না করবে, একদিন আমি রান্না করব। ঠিক আছে বৌমা? তাহলে আমারও একটু বিশ্রাম হবে। ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনি আমাদের গুরুজন, আপনার কথা তো মেনে চলতেই হবে। বাহ, এই তো সব ঠিক হয়ে গেল। চলো এবার সবাই খাওয়া শুরু করি। আমের এত মজার মজার খাবার অপেক্ষা করছে, দেরি করা আর সহ্য হচ্ছে না। চলো চলো। এই যা, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে মিনু? গেল, আমার তরকারিটা একদম গেল। হাত ফসকে এক গাদা হলুদ তরকারিতে পড়ে গেল। এখন তো পুরো তরকারিটাই নষ্ট। কি বলছো মিনু? কিছুক্ষণ পরেই তো গরিব লোকগুলো খেতে আসবে। ওরা কি দিয়ে খাবে বলো তো? আর তো কোনো তরকারিও নেই। না গো, শুধু ডাল আছে। সব হিসেব করে আমাদের হাতে যা থাকে তাই দিয়ে তো কেবল এক তরকারি হয়। কি যে করো না মিনু, একটু সাবধানে তো কাজ করতে পারো, তাই না? সাবধানেই তো কাজ করছিলাম গো, কিভাবে যে হাতটা ফসকে গেল। এখন এখন কি হবে? লোকগুলো কি দিয়ে খাবে? এ তো ভারী মুশকিল হলো। মা, কিছু খাবার হইব গো মা। ভাত তো আছেই চাচা, কিন্তু তরকারি তো কিছু নেই। সব তরকারি হলুদ গুঁড়ো পড়ে নষ্ট হয়ে গেছে। কোনো সমস্যা নাই গো মা, যা আছে তাই দাও। তোমরা এমনিতেই গরিব লোকদের খাইতে দিতাছ, এটাই তো অনেক মা। তারপরও চাচা, কি এমন খাওয়াতে পারি বলুন? তাও যদি ঠিক মতো খাওয়াতে না পারি। তুমি মন খারাপ করো না গো মা, যা আছে তুমি তাই দিয়েই দাও। শুধু ডাল আছে চাচা, শুধু ডাল দিয়ে কি আপনি খেতে পারবেন? কেন পারমু না গো মা, গরিব মানুষ আমি, শুধু ভাত ও চাবাইয়া খাইতে পারমু। ঠিক আছে চাচা, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। কই গো, শুনছেন? কাল রানী ভাবির কাছ থেকে আরো কিছু সবজি নিয়ে আসতে হবে। আজ আরো কিছু সবজি থাকলে তরকারিটা মিশিয়ে দিলেই ঠিক হয়ে যেত। করিম ভাই বলেছিল এবার লাউ চাষ করবে, সামনে সবার জন্য লাউয়ের সবজি রান্না করতে হবে। এই কি তরু ভাবি, তুমি আমার কলসিটা ভেঙে ফেললে। আমি এখন পানি নেব কি করে? ঠং দেখে বাঁচি না। আমার পুকুরে পানি নিতে আসার সময় মনে ছিল না? আমাদের সাথে ঝগড়া হওয়ার পরও এই পুকুরের পানি নিতে আসতে তোমার লজ্জা করে না? তোমাদের সাথে ঝগড়া করতে তো আমরা যাইনি, তোমরা যেই ঝগড়া করেছিলে। আমরা তো শুধু বলতে গিয়েছিলাম আমাদের খেতে আগাছা ফেলো না। তোমরা তো আমাদের খেতে আগাছা ছুঁড়ে ফেলছিলে। আমরা প্রতিদিন আর কত পরিষ্কার করব বলো? আহা, কি এমন ক্ষেত্রে আমার? যাগ্গে, আমার পুকুরের পানি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এই পুকুর তো গ্রামের সবাই ব্যবহার করে তরু ভাবি। এই পুকুর তো আমাদের কারো একার সম্পত্তি নয়, এই পুকুর তো গ্রামের সবার। বললেই হলো, এই পুকুর গ্রামের সবার? আমার বাড়ির সামনে পুকুর, আমার যাকে ইচ্ছে আমি তাকেই ব্যবহার করতে দেব। তোমার বাড়ির সামনে পুকুর বলে এই পুকুর তোমার একার না রানী ভাবি। এই গ্রামে যারা আছে সবাই ব্যবহার করবে, আর আমি এই গ্রামেই থাকি, তাই আমিও ব্যবহার করব। এত শখ থাকলে কর্তাকে বলো না তোমার বাড়ির সামনে পুকুর বানিয়ে দিতে। এই পুকুর তো তোমার কর্তাও বানিয়ে দেয়নি তরু ভাবি।
অত শত বুঝি না, আমার পুকুর থেকে তুমি পানি নিতে পারবে না, ব্যাস। ঠিক আছে তরু ভাবি, আমি আর এখানে পানি নিতে আসবো না। যত যাই হোক, আমি ঝগড়া করতে চাই না। কি ব্যাপার, তোমার অমন সুন্দর মুখটা কালো কেন গো? আর বলবেন না, পুকুর চুরি নিজের চোখে দেখলাম। এমন ভাব করছে যেন পুরো পুকুরই কিনে ফেলেছে। উনি তরু ভাবি ছিলেন না? তা কি কথা হচ্ছিল তরু ভাবির সাথে? দেখুন না, গিয়েছিলাম পানি আনতে, ঝগড়া করে আমার কলসিটাই ভেঙে ফেললো। আহা, তুমি মন খারাপ করো না, তোমায় আরেকটা কলসি কিনে দেব। থাক, বাদ দিন। মসজিদ ভাই সবজিগুলো দিয়ে এসেছেন তো? হ্যাঁ, সব সবজি ঠিক মতো নিয়ে এসেছি। আজকেও দেখলাম অনেক গরিব মানুষ খেতে এসেছে। ওনারা স্বামী স্ত্রী দুজন খুব ভালো মানুষ, নইলে কেউ এভাবে গরিবদের নিয়ে ভাবে না তো। তা ঠিকই বলেছ। এবার ঠিক মতো লাউয়ের ফলন হলে মজিদের হোটেলের জন্য বেশ কিছু লাউ পাঠিয়ে দেব, কি বলো? লাউয়ের চারাগুলো তো বুনলেন, সেগুলোর কি অবস্থা? আর বলো না, সেগুলো দেখতেই গিয়েছিলাম। গনির বউ তো এদিকে তোমার সাথে ঝগড়া করছে, আর ওদিকে গনিও আমার সাথে ঝগড়া করছে। কি যে একটা অসুবিধা। কেন? গনি ভাই আবার আপনার সাথে ঝগড়া করলো কেন? তারা লাউ চাষ করছে, আমরাও করছি। আমরা লাউ চাষ করছি দেখে গনি মিয়া ভেবে বসেছে আমরা তার দেখা দেখি লাউ চাষে নেমেছি। আমরা তার ব্যবসা নষ্ট করতে চাই, এটাই সে ভাবছে। কি অদ্ভুত কথা! আমরা তো সবসময় এমন সময় লাউ চাষের প্রস্তুতি নিই। তা তো আমরা নেই, লাউ তো আমরা সব সময় এই সময়েই চাষ করি। গনি ভেবেছে আমরা ওর ব্যবসা নষ্ট করার জন্য লাউ চাষে নেমেছি। আসলে কি আর বলবো, মানুষের মন কখন কি ভাবে কে বলতে পারে। হ্যাঁ তাই, আমরা তো আর লোকেদের ভাবনা বদলাতে পারবো না। যাকগে, আপনি ওসব নিয়ে ভাববেন না তো। বাড়ি গিয়ে কিছু মুখে দেবেন, চলুন, বেলা তো অনেক হয়ে গেল। হ্যাঁ তাই তো, আসলেই তো অনেক বেলা হয়ে গেছে। চলো, জলদি চলো। দেখো দেখো, সেরা বীজের সেরা চারাগুলো ক্ষেতের জন্য এনেছি। এবার আমাদের লাউয়ের ফলনই সেরা ফলন হবে। আহাহা। সেরা ফলন আপনার হবে নাকি করিম আলীর হবে? ওই দেখুন না, করিমের ক্ষেতে সব গাছগুলো কত সুন্দর সতেজ। সেরা বীজের চারা করিমে বুনে ফেলেছে। করিমের ক্ষেতে কি সুন্দর গাছ হয়েছে। আরে তাই তো, করিমের ক্ষেতে তো কি সুন্দর লাউ গাছ হয়েছে। গাছগুলো একদমই সতেজ, দেখেই মনে হচ্ছে অনেক যত্ন করা হয়। সেরা বীজের চারা তো করিমে বুনে ফেলেছে, আর এগুলো কি চারা এনেছেন আপনি? আরে তাই তো, এই চারাটা তো বেজায় রুগ্ন, এ থেকে কোনো ভালো ফলন পাওয়া যাবে না। ওই যে দু একটা ভালো চারার সাথে খারাপ চারা ছিল কিছু, সেটাই বোধহয় চলে এসেছে, তাছাড়া আর কি। এই চারা থেকে তো কিছুই হবে না। এটার বুনে কি হবে? ফেলে দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, ফেলে দাও। আরে দেখুন দেখুন, চারাটা করিমের খেতে গিয়ে পড়েছে। করিমদের আরেকটা চারা উপহার দিলাম, ওটাই বেশ লাউ ফলবে। তা ফলবে, মরা চারা থেকে বেশ বাহারি বড় বড় লাউ ফলবে। আরে, এই চারাটা আবার কোথা থেকে এলো? আহারে, বেচারা কেমন নরম আর রুগ্ন। দেখি তো, এইখানটায় পুঁতে দি। আহারে বেচারা, পানি আর মাটির অভাবে ছিল এতদিন, না জানি কত কষ্ট পেয়েছে। এই গাছটার আমি অনেক যত্ন করব। কি হলো গো, পানি দেওয়া হয়েছে সব গাছে? হ্যাঁ, এই তো প্রায় শেষ। এই যে দেখুন না গো, এই লাউয়ের চারাটা কেমন রুগ্ন আর মাটিতে পড়েছিল, আমি পুঁতে দিয়েছি। ও গাছ কি আর ভালো ফলন দেবে? শুধু শুধু পুঁতেছ তুমি। যত্ন করলে অবশ্যই একটা সুন্দর গাছ হয়ে বড় হবে। হয়তো দেখবেন এই গাছটাতেই সবচেয়ে বেশি লাউ ধরেছে। যত্নের ফল সব সময় পাওয়া যায়। আমি এই গাছটার অনেক যত্ন করব। ঠিক আছে, দেখো না হয় যত্ন করে কেমন ফল পাও তুমি। এ কি হলো গো গিন্নি, সবার গাছেই তো লাউ ধরে গেল, আমাদের গাছে এখনো কোনো ফলন এলো না।
অথচ এখনই তো সময় লাউ ফলনের। মন খারাপ করবেন না, হয়তো কোনো কারণে ফসলের দেরি হচ্ছে। শীঘ্রই নিশ্চয়ই আমাদের কাছেও প্রচুর লাউ ধরবে। সময় মতো না ফললে বাজারে বিক্রি করব কি? আমরা চলবো কি করে? দুশ্চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছেন, তাই এত অপেক্ষা করাচ্ছেন। কি গো, লাউয়ের ফলনের সময় তোমাদের ক্ষেতের লাউ সব গেল কোথায়? সব কি বাতাসে উড়ে গেল নাকি নাকি আগেই তুলে সব বিক্রি করে ফেলেছো? ওদের কাছে বড় বড় বাহারি লাউ ধরবে, তাই তো ফলন আসতে মনে হয় দেরি হচ্ছে। শুনছেন, ঘরে চাল ডাল বাড়ন্ত, কোনো মশলাও নেই, বাজারও নেই। কিভাবে রান্না করব কিছুই বুঝতে পারছি না। আমার কাছে তো এখন টাকা নেই বউ, তুমি তো জানোই। কটা দিন একটু চালিয়ে নাও বউ, ফলনটা হলেই আমাদের দিন ফিরে আসবে গো। ফলন হওয়া পর্যন্ত কিভাবে কি করব বলুন তো? এইভাবে তো আর বেশি দিন চলতে পারবো না আমরা। ঘরে জমানো টাকাটাও প্রায় শেষের দিকে। কিছু সবজি মজিদের হোটেলে দেওয়ার জন্য রেখেছিলাম না, সেটা দিয়েই না হয় এই কটা দিন চালিয়ে নাও। না গো, ও কাজ করবো না। মজিদ ভাইয়ের হোটেলে কজন গরিব মানুষ খায় কেবল, তাদের খাবারের সবজিটাও নিয়ে নেব। ও কাজ করতে পারবো না। তুমি এ কদিন তাহলে কি রান্না করবে বউ? ওদের না হয় পরে বেশি করে সবজি দিয়ে দেব, কেমন? ওদের সবজি আজ প্রয়োজন, পরে ওরা সবজি নিয়ে কি করবে বলুন? না গো, কয়েকজন গরিব মানুষই তো খায়, ও সবজিতে আমি হাত দেব না। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা ভালো মনে করো তাই করো। কটা দিন আমরা একটু কষ্ট করে ডাল ভাত খেয়ে কাটিয়ে দিই, দেখা যাক না সামনে কি হয়। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা উপায় বের করে দেবেন। আচ্ছা বউ, ডাল ভাত খেতে আমার কোনো অসুবিধা নেই, তোমার হাতের ডাল ভাতও অনেক সুস্বাদু গো। হে কি, হে আমি কি দেখছি? হ্যাঁ, এত বড় লাভ, এই তো বিশাল ব্যাপার। কি গো, কি দেখছো অমন করে? ওভাবে দাঁড়িয়ে না থেকে গাছগুলোয় পানি দিয়ে দাও। আরে দেখুন না, এইদিকে আসুন, আমাদের কাছে কত বড় লাউ হয়েছে দেখুন। কি আশ্চর্য ব্যাপার, এত বড় লাউ এর আগে আমি কখনো দেখিনি গো। আরে তাই তো, এ তো অসম্ভব ব্যাপার। এত বড় লাউ আমি আগে কখনো দেখিনি। এ তো দেখছি তোমার সেই রুগ্ন গাছটার লাউ। হ্যাঁ গো, গাছটা কত না দুর্বল ছিল। আমি জানতাম, আমি ঠিক জানতাম, যত্ন করলে একদিন ঠিক এর ফল পাবো। হ্যাঁ গো বউ, তাই তো দেখছি যত্নের ফল চমৎকার হয়েছে। কি সুন্দর লাউ ফলেছে গো, আর কত বড় লাউ! আর কারো গাছেই এত বড় লাউ নেই। এই লাউটা চলুন না, আমরা মজিদ ভাইয়ের দোকানে দিয়ে আসি, অনেক গরিব লোককে ওনারা খাওয়াতে পারবে। হ্যাঁ গো, ঠিকই বলেছ, চলো লাউটা মজিদের হোটেলে দিয়ে আসি গো। আরে এই যে, দাঁড়াও তো দেখি, দাঁড়াও একটু। এত বড় লাউ, এত বড় লাউ তো কখনো দেখিনি আমি। তোমাদের গাছের নাকি? জি সাহেব, আমাদের গাছের লাউ, আমরা চাষ করেছি। বাহ, চমৎকার তো। লাউটি তোমরা বিক্রি করবে আমার কাছে? কত টাকা নেবে? যা দাম বলবে আমি তোমাদের তাই দেব। আমাদের মাফ করবেন সাহেব, এই লাউটি বিক্রির জন্য নয়। আমরা লাউটি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর হোটেলে। ওই হোটেলে অনেক গরিব মানুষ প্রতিদিনই খায়, তাদের খাওয়ানোর জন্যই এই লাউটি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে তোমাদের জন্য আমার একটা প্রস্তাব আছে। তোমাদের লাউ গাছে যত লাউ ধরবে সব আমার জন্য রেখে দিও, আমি কিনে নেব। সদরে আমার সবজির ব্যবসা আছে, বেশ আয় করতে পারবে তুমি। কি বলছেন সাহেব, সত্যি সব লাউ কিনে নেবেন? সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি।
তোমাদের গাছের সব ধরনের লাউ আমি কিনে নেব। এমন বড় লাউ লোকে খুব শখ করে কিনে নেবে। তোমরা তাহলে আমার কাছে লাউগুলো বিক্রি করো, কেমন? আর কাউকে দিও না, ঠিক আছে? আমি তাহলে এখন আসি, কেমন? আরে ভাবি, করিম ভাই, তোমরা এসো এসো, বসো। বসে আগে একটু জিরিয়ে নাও। যাবো যাবো, নিশ্চয়ই ভেতরে যাব। আগে দেখো না তোমার জন্য কি এনেছি। আরে এটা কি? এত বড় লাউ! এ দিয়ে তো প্রায় 20 জন লোকের খাওয়া হয়ে যাবে। আজ সব গরিব লোকেদের পেট পুড়ে সবজি খাওয়াতে পারবো। তোমাকে আর করিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাবি। রানী, দেখো দেখো, কত লাউ ধরেছে! এমন লাউয়ের ফলন আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি গো। হ্যাঁ গো, আমিও দেখিনি। সৃষ্টিকর্তা আমাদের উপর দয়া করেছেন গো। আর এই গাছটাই দেখো, কি বিশাল বিশাল লাউ ধরে ভরে গেছে। একটা লাউ 2-3টে পরিবারের খাবার হয়ে যাবে গো। তুমি যত্ন করেছিলে, তাই ফল পেয়েছো। হ্যাঁ গো, এবার এই লাউগুলো ঠিকঠাক বিক্রি হলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, মজিদের হোটেলের গরিব মানুষদের খাওয়ার জন্য কিছু লাউ রেখে বাকিগুলো বিক্রি করে দেব। কই গো, তোমাদের লাউগুলো কোথায়? আমি সদরে যাচ্ছি সবজির দোকানে, তোমাদের লাউগুলো সব কিনে নিতে এলাম গো। জি জি, অবশ্যই, একটু অপেক্ষা করুন, লাউগুলো তুলে দিচ্ছি। এই দেখো বউ, কত টাকা পেয়েছি গো। আরে, এই তো অনেক টাকা। এবার আমাদের অভাব ঘুচলো গো। সৃষ্টিকর্তা অবশেষে আমাদের মুখ তুলে চেয়েছেন। হে, কি হলো গো? আমাদের লাউগুলো তো বিক্রি হলো না। সব লাউ খড়ে পড়ে থেকে নষ্ট হয়ে গেল। হ্যাঁ গো, তাই ভাবছি। ওদিকে করিমের সব লাউ বিক্রি হয়ে গেল, আর আমার কপালে কাঁচকলাটিও জুটল না। আমাদের কপালটাই খারাপ। অমন বড় লাউয়ের গাছ আমাদের ভাগ্যে জুটল না। আমাদের ভাগ্যে এবার সবজি বিক্রির টাকা পয়সা নেই। আরে কই সবাই, বসার জায়গা হবে তো? সেই বিখ্যাত বড় লাউয়ের তরকারি খেতে এসেছি। জি অবশ্যই, আসুন আসুন। সবাই এখন এই বড় লাউয়ের তরকারি খেতে আসে এখানে। এই বড় লাউয়ের কথা যেমন চারদিকে ছড়িয়ে পড়েছে, এই হোটেলের কথাও ঠিক তেমনই ভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এখানে এত এত গরিব লোকেরা খেয়ে যায়। এমন সৎকর্ম যে জায়গায় হয়, সে জায়গাটায় খেতে পারাটাও সৌভাগ্যের।